বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দোসাইজেট স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর 2020 ও 21 সালের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম অর্থনৈতিক ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আমি প্রথম চ্যাপ্টার মূলধন 6ষ্ঠ অধ্যায় প্রথম অর্থনীতি প্রথম পত্র কমপ্লিট করা শেষ করিয়েছি। আজকে আমি তোমাদেরকে মূলধন চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো। এখানে একটি উদ্দীপক আছে। 2011 সালে সরি 2019 সালে কুমিল্লা বোর্ডে এসেছে উদ্দীপক হচ্ছে, সালাম সাহেব সাভারে তার পোল্ট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকার ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন তৈরি করলেন। এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকবজা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও 10 লক্ষ টাকা গ্রহণ করে মিলটি চালু করেন। এখানে ক নম্বর আছে জ্ঞানমূলক প্রশ্ন, মূলধন কাকে বলে? আমরা জানি যে মূলধন কাকে বলে, মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের জন্য কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। সঞ্চয় কিভাবে মূলধন গঠনের সহায়ক ব্যাখ্যা করো। আমরা জানি যে সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, আর সঞ্চয় কমলে মূলধন কমে। এভাবেই সঞ্চয় মূলধন গঠনে সাহায্য করে। মূলধন গঠন মূলত সঞ্চয়ের উপর নির্ভরশীল। মানুষ যা আয় করে তা সম্পূর্ণটাই সে ব্যয় করে না, ভবিষ্যতের জন্য কিছু জমা করে রাখে। এই সঞ্চিত অর্থই যখন সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন তা মূলধন গঠনের পরিমাণও বৃদ্ধি করে। আবার যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ হ্রাস পায় তখন মূলধন গঠনের পরিমাণটাও হ্রাস পায়। সুতরাং সঞ্চয়ের সাথে মূলধন গঠনের খুবই সমমুখী সম্পর্ক বিদ্যমান। এভাবে সঞ্চয় মূলধন গঠনে সহায়তা করে। তারপর আছে প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত করা। আচ্ছা, উদ্দীপকটা আবার পড়ি আমরা। উদ্দীপকে মূলধনের যেসব বলা হয়েছে গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত করো। সালাম সাহেব সাভারে তার পোল্ট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকার ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন তৈরি করা। অর্থাৎ যে সাভারে যে পোল্ট্রি খামারটি ছিল তা বিক্রয় করে তিনি কী করলেন, ওই টাকাটা দিয়ে ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করেছে। অর্থাৎ সাভারের যে মূলধনটা পোল্ট্রি খামারে ওইটা তিনি বিক্রয় করে মূলধনটা স্থানান্তর করেছেন কোথায়, ঢাকার ইসলামপুর। তো এখানে গতিশীলতা পাওয়া যাচ্ছে এখানে। এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকবজা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও 10 লক্ষ টাকা গ্রহণ করে মিলটি চালু করেন। তাহলে আমরা বলবো উদ্দীপকে উল্লেখিত মূলধনের অভ্যন্তরীণ এবং কারবারগত গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়। অভ্যন্তরীণ এবং কারবারগত গতিশীলতার ইঙ্গিত এখানে পাওয়া যায়। একটি দেশের এক অঞ্চল হতে যখন অন্য অঞ্চলে মূলধনের স্থানান্তর করা হয় তাকে আমরা বলি অভ্যন্তরীণ গতিশীলতা। যেমন গাজীপুর হতে ঢাকায় মূলধনের স্থানান্তর ঘটে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। যেমন এখানে সাভার থেকে ঢাকার ইসলামপুরে এখানে পোল্ট্রি ফার্মে বিক্রয় করে অর্থটা ইসলামপুরে ভবন নির্মাণে ব্যবহার করেছে। তাহলে এখানে সাভার থেকে মিরপুর ইসলামপুরে স্থানান্তর করা হয়েছে, এখানে অভ্যন্তরীণ গতিশীলতা সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। অন্যদিকে আমরা অধিক মুনাফা লাভের আশায় একদিকে শিল্প বা কারবার হতে অন্য শিল্প বা কারবারে যদি মুনাফা বা মূলধন স্থানান্তর করা হয় তাকে বলা হয় কারবারগত গতিশীলতা। তাহলে এখানে পোল্ট্রি ফার্মের কারবারটা ছিল, পোল্ট্রি ফার্মের কারবারটা অর্থাৎ হাঁস মুরগির খামার ছিল, এটা বন্ধ করে কাপড়ের মিলে এখানে টাকা বিনিয়োগ করেছে অর্থাৎ ভবন নির্মাণ করেছে। এখানে কারবারগত গতিশীলতাও কার্যকরী হয়েছে, এখানে স্থানান্তর ঘটেছে। অর্থাৎ এখানে এতে মূলধন সাভার হতে ঢাকা স্থানান্তর ঘটে যা মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা নির্দেশ করে। আবার পোল্ট্রি ব্যবসায় মূলধন ব্যবসা হতে কাপড়ের ব্যবসায় মূলধন স্থানান্তর মূলধনের কারবারগত গতিশীলতাকে নির্দেশ করে। এবার ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণীবিভাগ করো এবং মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে উচ্চতর দক্ষতা
উদ্দীপকে আমরা বলতে পারি এখানে স্থায়ী, যেহেতু কারখানার ভবন, এটা হচ্ছে স্থায়ী মূলধন, স্থায়ী মূলধনের অন্তর্ভুক্ত, তাহলে একটা পেলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে স্থায়ী ও চলতি মূলধনের উল্লেখ রয়েছে। এর মধ্যে চলতি মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে। স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে দুভাগে ভাগ করা যায়, স্থায়ী মূলধন এবং চলতি বা কার্যকরী মূলধন। যেসব মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার করা হলে এদের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে স্থায়ী মূলধন বলে। যেমন এখানে কলকারখানার ঘর বাড়ি যন্ত্রপাতি ইত্যাদি হচ্ছে স্থায়ী মূলধনের উদাহরণ। তারপর এ ধরনের মূলধন বারবার ব্যবহৃত হয়ে উৎপাদনে সহায়তা করে এবং দীর্ঘকালে টিকে থাকে এই মূলধনটি। আর যেসব মূলধন একবার ব্যবহার করলেই অনুরূপ ধারণ করে তাদেরকে চলতি মূলধন। অর্থাৎ এ ধরনের মূলধন মোট মূলধনের সেই অংশ যা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়, যেমন কাঁচামালটা হলো প্রাথমিক দ্রব্য, এবং চূড়ান্ত দ্রব্য হচ্ছে যেটা, এবং স্থায়ী সম্পত্তিকে সচল রেখে উৎপাদনে সহায়তা করে। উদ্দীপকে লক্ষ্য করা যায় এখানে সালাম সাহেব কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করেছেন এবং সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে মিলের কলকবজা ক্রয় করেন, আমরা দেখতে পাচ্ছি, যা মূলত স্থায়ী মূলধনকেই নির্দেশ করে। কলকবজা স্থায়ী মূলধনের আওতায় পড়ে। অন্যদিকে জনতা ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়ে মিলটি চালু করেন। এই 10 লক্ষ টাকা হলো চলতি মূলধন। আবার স্থায়ী মূলধন শুধু উৎপাদন ক্ষেত্রেও তৈরি করে, কিন্তু চলতি মূলধন স্থায়ী মূলধনের সাথে যুক্ত হয়ে উৎপাদন কাজকে চলমান করে। এর ফলে দ্রব্য বা সেবা উৎপাদিত এবং উদ্যোক্তার মুনাফা অর্জনের পথকে প্রসারিত করে। এই জন্য চলতি মূলধন স্বল্পকালে ব্যবসায়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া স্বল্পকালে স্থায়ী মূলধন পরিবর্তন করা যায় না। সুতরাং এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে স্থায়ী মূলধনের চেয়ে চলতি মূলধন স্বল্পকালে সুনাম বৃদ্ধিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আলোচনা করব সিলেট বোর্ড 19 সালে এসছে উদ্দীপক মূলধন চ্যাপ্টারের। উদ্দীপকটা আগে পড়ছি, শুনো। জনাব সাবির একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি প্রতি মাসে কারখানার বাড়ি ভাড়া বাবদ 15,000 টাকা, বিদ্যুৎ বিল বাবদ 5,000 টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ 2,000 টাকা ব্যয় করেন। এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য 50,000 টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ 20,000 টাকা প্রতি মাসে ব্যয় করেন। কিন্তু গত 5 বছর যাবৎ তার প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি। সম্প্রতি তিনি জানতে পারলেন রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং উৎপাদন ব্যয় কম, তাই তিনি আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে আমের জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। এখন তার কারখানার উৎপাদিত আমের জুস বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে উদ্দীপকটা আবার এখন খেয়াল করি। এখানে ক নম্বরে আসছে জ্ঞানমূলক প্রশ্ন, নিমজ্জমান মূলধন বলতে কি বোঝায়? এখন আমরা নিমজ্জমান মূলধন কাকে বলে, যখন মূলধন চ্যাপ্টার পড়িয়েছি ওখানে বলেছি সংজ্ঞা, এটা বই থেকে সরাসরি পড়তে হবে। জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ যেসব মূলধন শুধু একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে এবং যা অন্য কোনো উৎপাদন কাজে ব্যবহার করা যায় না বা ব্যবহৃত হয় না, তাকে নিমজ্জমান মূলধন বলা হয়। নিমজ্জমান মূলধনের আরেকটা নাম আছে ডুবন্ত মূলধন। এখন খ নাম্বার, সুদের হার মূলধন গঠনকে কিভাবে প্রভাবিত করে? সুদের হার মূলধন গঠনকে কিভাবে প্রভাবিত করে? তাহলে আমরা জানি মূলধন কিভাবে গঠন হয়, সঞ্চয় থেকে, তাই না? মানুষ যা আয় করে তার সম্পূর্ণটা সে ব্যয় করে না, ভবিষ্যতে জন্য সে কিছু অর্থ সঞ্চয় করে রাখে। এই সঞ্চিত অর্থই একসময় যখন সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে এটাকে মূলধনে পরিণত হয়। অর্থাৎ মূলধন যখন ওই সঞ্চিত অর্থটা অধিক উৎপাদনের জন্য মানুষ আবার পুনরায় বিনিয়োগ করে অধিকতর উৎপাদন পাওয়ার আশায়, সেটাকে বলা হয় মূলধন। তাহলে এই অনুধাবনমূলক প্রশ্ন, সুদের হার মূলধন গঠনকে কিভাবে প্রভাবিত করে? আমরা জানি যদি সঞ্চয় বা সুদের হার যদি হ্রাস পায় তাহলে সঞ্চয় ও হ্রাস পায়। অর্থাৎ সুদের হারের হ্রাস বৃদ্ধির উপর সঞ্চয়ের হ্রাস বৃদ্ধিও নির্ভর করে। সুদের হার বেশি হলে সঞ্চয়ের পরিমাণ বেশি হয় এবং সুদের হার হ্রাস পেলে সঞ্চয়ের পরিমাণও হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি সুদের হারের পরিবর্তনের উপর মূলধন গঠন ও নির্ভর করে। মূলধন গঠন মূলত নির্ভর করে ব্যক্তিগত সঞ্চয়ের উপর।
বেশি সঞ্চয় হলে ব্যাংকে টাকা জমা রাখে বেশি, ফলে জমা রাখবে বেশি, এবং বিনিয়োগকারীরা মূলধন হিসেবে যে টাকা ঋণ হিসেবে নিয়ে থাকে। অন্যদিকে যদি সুদের হার কম হয় তাহলে সঞ্চয় কম হবে, ফলে মূলধন গঠনের হারও কমে যাবে। সুতরাং বলা যায় সুদের হার মূলধন গঠনকে প্রভাবিত করতে পারে। এবার গ নাম্বার প্রশ্ন প্রয়োগমূলক। উদ্দীপকে উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে মূলধন আছে, এখানে বাড়ি ভাড়া বাবদ আছে 15,000 টাকা, বিদ্যুৎ বিল বাবদ আছে 5,000 টাকা, এবং কাঁচা মেশিন মেরামত খরচ বাবদ আছে 2,000 টাকা, এবং এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য আছে 50,000 টাকা, শ্রমিকের মজুরি বাবদ আছে 20,000 টাকা, প্রতি মাসে ব্যয় আছে ধরেন। কিন্তু গত 5 বছর যাবৎ এই যে পরিমাণগুলো বললাম এগুলোর মাধ্যমে প্রয়োগমূলক প্রশ্ন গ নম্বরে উদ্দীপকে উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করা, অর্থাৎ কোনটা কোন ধরনের মূলধন তা এবং পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে আমরা প্রথমে বলবো উদ্দীপকে স্থায়ী ও চলতি মূলধন ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে যেসব মূলধন দ্রব্য সামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় তাদেরকে বলা হয় স্থায়ী মূলধন। এখানে দীর্ঘ সময় কি ব্যবহার করা হয়েছে, এখানে মেশিনগুলো, তাই না? মেশিন, তাহলে মেশিন মেরামত বাবদ খরচ কত হয়েছে? মেশিনের বাবদ হলো 2,000 টাকা, এবং মজুরি, এখানে মজুরিটা, তারপর এখানে স্থায়ী ও চলতি, মজুরিটা চলতি মূলধনের মধ্যে পড়বে। এভাবে যেসব মূলধন, এ ধরনের মূলধন বারবার ব্যবহারের ফলে নিঃশেষ হয় না, যেমন ভবন, যন্ত্রপাতি, যে আইসক্রিম ফ্যাক্টরির কথা বলে, ফ্যাক্টরিটা এখানে স্থায়ী মূলধন, স্থায়ী ভবন ফ্যাক্টরিটা। তাহলে ভবন, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি। অন্যদিকে যেসব মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করি এর রূপগত পরিবর্তন ঘটে তাদেরকে চলতি মূলধন বলে, যেমন কাঁচামাল, তুলা, বীজ ইত্যাদি। এখন উদ্দীপকের তথ্যের আলোকে আমরা লিখে দেখাচ্ছি কোন মূলধনের পরিমাণ কতটুকু, স্থায়ী মূলধনের পরিমাণ কতটুকু, আর চলতি মূলধনের পরিমাণ কতটুকু। এখানে আমরা লিখব গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরে আমরা লিখছি এখানে গ নম্বর কুমিল্লা বোর্ড, এটা সিলেট বোর্ড এসেছে, সিলেট বোর্ড এসেছে, সিলেট বোর্ড 2019 সালে এসছে প্রশ্নটা। এখন গ নম্বরে আমরা লিখবো উদ্দীপকের তথ্যের আলোকে। এই প্রশ্নটা লিখতে গেলে আগে আমাদেরকে এখানে কি কি মূলধন চিহ্নিত হয়েছে সেটা উল্লেখ করতে হবে উদ্দীপকের আলোকে। যেমন একটু আগে বলেছি স্থায়ী ও চলতি মূলধন ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় প্যারায় লিখতে হবে স্থায়ী মূলধন কাকে বলে আর উদাহরণ সহ, এবং চলতি মূলধন কাকে বলে। এবং তৃতীয় প্যারায়, যেহেতু 3 নাম্বার থেকে 3টা প্যারা, তৃতীয় প্যারায় বলা হয়েছে যে উদ্দীপকের উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করা, অর্থাৎ কোনটা কোন ধরনের মূলধন তা এবং তার পরিমাণ। তাহলে তারপর আমরা তৃতীয় প্যারায় উদ্দীপকের আলোকে মূলধনের ধরন এবং পরিমাণ চিহ্নিত করব। অর্থাৎ আমরা লিখব উদ্দীপকের তথ্যের আলোকে জনাব সাবেরের আইসক্রিম উৎপাদনে স্থায়ী মূলধনের পরিমাণ,
স্থায়ী মূলধনের পরিমাণ কলকারখানা, বাড়িঘর, কলকারখানা, টাকা। বিদ্যুৎ বিল, টাকা। টাকা। মূলধনের পরিমাণ যোগ করে কারখানার বাড়ি ভাড়া বাবদ 15,000 টাকা, তারপর বিদ্যুৎ বিল বাবদ 5,000 টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ 2,000 টাকা। এই 3টা টাকা যোগ করে মোট স্থায়ী মূলধনের পরিমাণ হলো আমাদের 22,000 টাকা। এবার আমরা বের করব চলতি মূলধন কী কী পরিমাণ আছে এবং চলতি মূলধন কাঁচামাল, ৳50,000 টাকা, শ্রমিকের মজুরি, বাবদ হলো 20,000 টাকা। অতএব মোট স্থায়ী চলতি মূলধন $70,000 টাকা। এখন বলা হয়েছে এবং মূলধন চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মূলধন চিহ্নিত করলাম। তাহলে এখন আমরা সুতরাং জনাব সাবেরের চলতি স্থায়ী মূলধনের পরিমাণ যথাক্রমে 70,000 ও 22,000 টাকা। সুতরাং জনাব সাবেরের চলতি ও স্থায়ী মূলধন পরিমাণ
যথাক্রমে 70 ও 22,000 টাকা। এই যে দেখো এখানে চলতি আর স্থায়ী মূলধনের পরিমাণ বের করা হলো, বের করে দেখালাম, অর্থাৎ উচ্চতর দক্ষতা। ঘ নাম্বার প্রশ্ন উত্তর। আমি খুবই দুঃখিত, আমি প্রথম 2020-21 সালে শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণী অর্থনীতি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আমি মোট 8টা ক্লাস নিয়েছি। ক্লাস শুরুর পর থেকে তোমাদের কাউকে একটা ক্লাসেও পাইনি, তাই আমাকে দুঃখজনক হলেও তাই ক্লাস ভিডিও করতে হচ্ছে। কিন্তু এভাবে ভিডিও করে কয়জন দেখো, আমার তো মনে হয় না কেউ দেখো, এটা আমার পড়িয়ে কি লাভ। তাহলে আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, সংগঠন চ্যাপ্টার, অর্থনীতি প্রথম পত্র। সংগঠন হচ্ছে অর্থনীতি প্রথম পত্র চ্যাপ্টারের 7ম অধ্যায়। সংগঠন ইংলিশ হচ্ছে অর্গানাইজেশন। সংগঠন শুধুমাত্র উপকরণ, ভূমি, শ্রম ও মূলধন দ্বারা কোনো কিছু উৎপাদন করা যায় না। ভূমি, শ্রম ও মূলধন দ্বারা কোনো কিছু উৎপাদন করা যায় না। উৎপাদনগুলোর প্রয়োজন হলো উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, অর্থাৎ উপকরণগুলোকে একত্রিত করে কাজ প্রয়োগ করে উৎপাদন কাজটা সম্পাদন করা। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে বা সমন্বয় সাধনের কাজ যিনি সম্পাদিত করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। আধুনিককালে উৎপাদন ব্যবস্থায় জটিলতর ও ঝুঁকিপূর্ণ আকার ধারণ করছে। প্রযুক্তি ও কলকারখানার আবিষ্কারের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার প্রসার, শ্রম বিভাগ, শ্রমিক মালিক সম্পর্ক, মূলধন সংগ্রহ, বিনিয়োগের দক্ষ পরিবেশ বা কার্যক্রম গ্রহণ করতে, শ্রমিক নিয়োগ, তত্ত্বাবধান, যন্ত্রপাতি ও জনবল নির্বাচন প্রভৃতি ক্ষেত্রে এর সুসমন্বয় সাধনের মাধ্যমে গতিশীল উৎপাদন কার্যক্রম গ্রহণ করতে সংগঠনের প্রয়োজন হয় বা সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত হয়েছে। অধ্যাপক হ্যানির মতে কোনো সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ সাধনকল্পে বিশেষায়িত উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে সংগঠন বলে। অধ্যাপক মিলওয়ার্ডের মতে কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ককে, পারস্পরিক যে সম্পর্ক সেটাকেই বলা হয় সংগঠক। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সংগঠনকে উৎপাদনের একটি আলাদা উপাদান হিসেবে গণ্য করেছেন, কিন্তু অনেক অর্থনীতিবিদ সংগঠনকে পৃথক উপাদান হিসেবে বিবেচনা করেন না। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সংগঠনকে উৎপাদনের আলাদা একটি উপাদান হিসেবে বিবেচনা করেছেন, কিন্তু অনেক অর্থনীতিবিদ সংগঠনকে পৃথক উপাদান হিসেবে বিবেচনা করেন না। তাদের মতে সংগঠন হলো এক প্রকার বিশেষ ধরনের শ্রম মাত্র। তবে বর্তমানে বৃহদায়তন ও জটিল উৎপাদন পরিস্থিতিতে সংগঠনকে উপাদানের কেবল পৃথক উপাদান হিসেবে বিবেচনা করা হয় না, বরং একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা সংগঠন সংজ্ঞা বলতে পারি, উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সুসমন্বয় সাধনের মাধ্যমে যে উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করে তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। আবার খেয়াল করো, উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সুসমন্বয় সাধনের মাধ্যমে যিনি উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করেন উৎপাদন করার জন্য তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে সংগঠক ও সংগঠনের অবশ্যই উদ্দেশ্য ও লক্ষ্য সুনির্দিষ্ট রয়েছে, অর্থাৎ যিনি সংগঠক এবং সংগঠন যেটা গঠন, সংগঠন দুটোর মধ্যে অবশ্যই লক্ষ্য এবং উদ্দেশ্য, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকে সংগঠনের উপর, অর্থাৎ সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়, অর্থাৎ সংগঠন যতক্ষণ জীবিত থাকে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন তাকেই সংগঠন বা সংগঠক বলা হয়, অর্থাৎ তাই সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়।
উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত, অর্থাৎ ভূমিশ্রম এবং মূলধনকে যে একত্রিত করে সুসমন্বয়ের মাধ্যমে যে উৎপাদন কাজটা পরিচালনা করেন তাকেই সংগঠক বলা হয়। তাই বলা হয়েছে উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধানে তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত, অর্থাৎ সংগঠন জড়িত। সংগঠনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন ও জনকল্যাণ সাধন করা। সংগঠনের পক্ষে সংগঠক উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। আধুনিককালে বৃহদায়তন জটিল উৎপাদন ব্যবস্থাকে সুচারুরূপে তত্ত্বাবধান ও পরিচালনা করার জন্য সংগঠনকে ব্যাপক গুরুত্ব রয়েছে, অর্থাৎ তাকে অনেক, সে কারণে অর্থনীতির সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবার আসো সংগঠক বা অর্গানাইজার বা এন্টারপ্রিনার কাকে বলে। 1723 সালে প্রকাশিত ফরাসি অভিধান সর্বপ্রথম এই শব্দটি, অর্থাৎ অর্গানাইজার বা এন্টারপ্রিনার শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ যার ইংরেজি হলো এন্টারপ্রিনার, অর্থ হলো কিছু করার দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ টু আন্ডারটেক ব্যবহৃত হয়। 1933 সালে ফ্রান্সে এই সম্পর্কে বলা হয় বিশেষ করে মূলধন ও শ্রমিকের মধ্যে মধ্যস্থতা করার মাধ্যমে একটি প্রতিষ্ঠান স্থাপনে যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি হলেন উদ্যোক্তা বা সংগঠক, অর্থাৎ মূলধন ও শ্রমিকের মধ্যে মধ্যস্থতা, অর্থাৎ মূলধন আর শ্রমিক তো নিজে কাজ করবে, কাউকে না কাউকে এগুলোকে সুসমন্বয় দুটোর মধ্যে করতে হবে, অর্থাৎ যিনি মূলধন এবং শ্রমিকের মধ্যে মধ্যস্থতা করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে স্থাপনে যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকেই বলা হয় উদ্যোক্তা বা সংগঠক। তাহলে আমরা বলতে পারি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে বলা হয় সংগঠন বা সংগঠক বা উদ্যোক্তা। অর্থনীতিতে কোনো দ্রব্য কোথায়, কিভাবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে এর পরিকল্পনা যিনি প্রণয়ন ও বাস্তবায়ন করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। অধ্যাপক মার্শাল সংগঠককে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা সে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি, সংগঠককে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলা হয় কেন? তখন আমরা উত্তরে কি লিখব, যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের সফলতা সংগঠকের দক্ষতা, নিপুণতা ও বুদ্ধিমত্তার উপর নির্ভর করে, তাই উৎপাদনের উপাদানসমূহ সুষ্ঠুভাবে কাজে লাগে উৎপাদন ব্যবস্থাকে সুসংগত করা বা সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে পরিচালনা করাই সংগঠকের কাজ, তাই সংগঠককে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলা হয়। জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে এই লাইনটা আন্ডারলাইন করে নিও। একজন সফল সংগঠক বা উদ্যোক্তা কতগুলো গুণাবলী থাকা অবশ্যই আবশ্যক, যেমন দূরদর্শিতা, উদ্যোক্তার তীব্র আকাঙ্ক্ষা, সাংগঠনিক সক্ষমতা, বুদ্ধিমত্তা, সৃষ্টিশীলতা, কর্মে একাগ্রতা, যোগ্য নেতৃত্ব, আত্মনির্ভরশীল ও স্বাধীন চেতা এবং সকল প্রকার ঝুঁকি গ্রহণের মানসিকতা, এছাড়াও সততা, পূর্ব অভিজ্ঞতা, অধ্যবসায়, উন্নত চরিত্র, এসব গুণাবলীও একজন সফল উদ্যোক্তার থাকা বাঞ্ছনীয়। সংগঠন বা উদ্যোক্তার কতগুলো কার্যাবলী আছে। ফাংশনস অফ অ্যান অর্গানাইজার অর অর্গানাইজেশন অর এন্টারপ্রিনার। আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠক বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকেন। এগুলো উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ঝুঁকি সবকিছুই একজন সংগঠককে বহন করতে হয়। সংগঠক যেসব গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেন তা হলো, এক নম্বর হলো লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেন, পরিকল্পনা প্রণয়ন, উপকরণ সংগ্রহ ও সমন্বয় সাধন, মূলধন সংগ্রহ, তত্ত্বাবধান, ঝুঁকি বহন, বাজারজাতকরণ, বিজ্ঞাপন ও প্রচার, যোগাযোগ রক্ষা, নতুনত্ব প্রবর্তন, আয় বন্টন, নতুন বাজার অনুসন্ধান, মুনাফা অর্জন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, ভোক্তার আস্থা বৃদ্ধি। এই সবগুলি হলো সংগঠনের বা উদ্যোক্তার কাজ। লক্ষ্য নির্ধারণ, সংগঠক প্রথমেই লক্ষ্য নির্ধারণ করেন, সে কী করতে চায়, কী অর্জন করতে চায় এবং কিভাবে তা অর্জন করবে, এরূপ সিদ্ধান্ত তাকে
প্রথমে গ্রহণ করতে হয়। এই লক্ষ্য বাস্তবায়নে পরবর্তীতে যাবতীয় কার্যাবলী তাকে বাস্তবায়ন করতে হয়, অর্থাৎ কর্মপরিকল্পনা তাকে বাস্তবায়ন করতে হয়। যেমন পরিকল্পনা প্রণয়ন, সংগঠনকে লক্ষ্য নির্ধারণের পর উৎপাদন সংক্রান্ত বিভিন্ন প্রকার পরিকল্পনা গ্রহণ করতে হয় বা নীতি গ্রহণ করতে হয়। কোন দ্রব্য কোথায়, কিভাবে, কতটুকু উৎপাদন করা হবে, কতটুকু কাঁচামালের উৎস কী হবে এবং দ্রব্য কীভাবে বাজারজাত করা হবে ইত্যাদি সকল ব্যাপারে সংগঠককে পরিকল্পনা প্রণয়ন ও নীতি গ্রহণ করতে হয়। 30 মিনিট পার হয়ে ক্লাস শেষ হয়ে গেছে। থ্যাঙ্কস অল। আবার আগামী শনিবার দেখা হবে। সবাই ভালো থেকো।